নমস্কার, আমি শেখর বি। আর এই মুহূর্তে যাকে আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে সংখ্যা তত্ত্ব, নিউমোলজি সায়েন্স। তার যিনি আজ আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন তিনি আর কেউ নন, সঞ্জয় শাস্ত্রী। তার পরিচয় আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা তার মুখ দিয়ে একটু পরিচয়টা করে নেব। বিগত দিনে কিন্তু আমরা এই সঞ্জয়বাবুকে আমরা পেয়েছি বহুবার এবং বিভিন্ন তথ্য নিয়ে আজ উনি হাজির হয়েছেন। আজ এমন কিছু তথ্য আমরা তুলে ধরব যা প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। আর তার সাথে আমাদের আরেকজন সহকর্মী আছে, তার নাম দিয়া। তো প্রথমেই আমরা জানি যে আমাদের সঞ্জয়বাবু যখন আসেন আমাদের স্টুডিওতে একটা মন্ত্র দিয়েই আমরা অনুষ্ঠান শুরু করি। তাই আজ মন্ত্র দিয়েই অনুষ্ঠান আমরা শুরু করছি। নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি আবার আপনার এই এসটিভি স্টুডিওতে। আপনারা কালকে আমাকে ইনভাইট করেছেন, কালকে আমি কোনো কাজে ছিলাম বিজি, তো আজকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তো আপনার এসটিভি বাংলার শেখর দাকে আর সমস্ত টিম মেম্বারকে বলেই আজকের দিনটা শুরু করছি। আজকে হচ্ছে 3 ডিসেম্বর 2025। তো আজকে 3 তারিখ, আর এই মাসটা কন্ট্রোল করছে কেশব, মানে ডিসেম্বর মানে 12। তো 3 আর 12 মানে 3-3। তো কেশবেরই আজকে একটা মন্ত্রের মাধ্যমে এই প্রোগ্রামটা শুরু করছি। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। থ্যাংক ইউ কেশব, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা জানি সংখ্যা তত্ত্ব যে এমন একটা সায়েন্স, আর প্রত্যেকটা মানুষই সংখ্যার মধ্যে দিয়েই চলে। যখন আমরা কোনো মোবাইল ইউজ করি তারও থাকে একটা সংখ্যা, আমাদের জন্ম তারও একটা থাকে সংখ্যা। আর আজ কিন্তু এমন কিছু তথ্য নিয়ে হাজির হব যা আপনাদেরকে বসে থাকতেই হবে এই তথ্যটা জানার জন্যে। সেই তথ্যটা কি? নিউমোলজি সায়েন্স অর্থাৎ সংখ্যা তত্ত্ব, এর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট একটা সংখ্যা, সেটা কি আমরা জানবো সঞ্জয়বাবু থেকে। নিউমোলজি সায়েন্সের যে 3/3 গ্রিড আছে, এর মধ্যে 1 থেকে 9 পর্যন্ত জিরোটাকে আমরা কাউন্ট করি না, লেফট জিরো ভ্যালু থাকে না, বাট রাইট জিরো যখনই কোনো নাম্বারের সঙ্গে থাকে সেটাকে অ্যাড অন হয়। সেজন্য 1 থেকে 9 এই প্রত্যেকটা নাম্বারই, আমি অসংখ্য ইউটিউব ইনস্টাগ্রামে আমার ভিডিও চলে, আমি এর আগে অনেক প্রোগ্রাম করি, সেখানে বলেছি প্রত্যেকটা নাম্বারই প্রায়োরিটি আছে, প্রত্যেকটা নাম্বারই প্লাস মাইনাস থাকে অ্যাকর্ডিং টু ডিওবি। তো নিউমেরোলজি সায়েন্সে যদি আমাকে প্রশ্ন করেন, আমার ফেভারেবল নাম্বার হচ্ছে নাম্বার 9। এখানে আমি কিছু এক্সাম্পল দিতে চাই। 5টা এক্সাম্পল দেবো, মানে 5 জনের এক্সাম্পল দেবো যারা দেশের খুব টপ পজিশনে সেলিব্রিটি। আমি একজনের নাম বলছি, নরেন্দ্র দামোদর মোদী স্যার। উনি হচ্ছেন নাম্বার 9 হচ্ছে ওনার স্ট্রেংথ নাম্বার। উনি অ্যাকচুয়ালি 8 নম্বরের পার্সন, ওনার 17th বর্ন। সেকেন্ড আমি বলবো মমতা ব্যানার্জি ম্যাডাম। মমতা ব্যানার্জি 5 নম্বরের, 5 তারিখ ওনার বন্ডে, বাট ওনার 9 নম্বরটা খুব স্ট্রেংথ। থার্ড বলবো যোগী আদিত্যনাথ। ওনার 5 তারিখ বর্ন, বাট ওনার কিন্তু 9 নম্বরটা খুব স্ট্রেংথ নাম্বার। নেক্সট সলমান খান, 27th বর্ন। স্পেশালি ডিরেক্টলি সলমান খান হচ্ছে 9 নম্বরের লোক। অক্ষয় কুমার অ্যানাদার 9 নম্বরের লোক। এর মধ্যে প্রশ্ন আসতে পারে 9 নম্বরটাকে চয়ন করা হয়েছে কেন? 9 নম্বরটা হচ্ছে এমনই একটা নাম্বার নিউমেরোলজি সায়েন্সের মধ্যে যেটা খুব স্ট্রেংথ নাম্বার, পাওয়ার নাম্বার। ফেমিনাইন অ্যান্ড মাস্কুলাইন দুটো জেন্ডার আছে, যে জেন্ডারের মধ্যে নিউমেরোলজি সায়েন্সে মাস্কুলাইন জেন্ডারে 9 নম্বরকে ধরা হয়, কিন্তু ওটা কখনো কখনো ফেমিনাইনও হয়। এই জন্য কোনো মহান গুরু বলেছিলেন যে এটা হচ্ছে ইউনিভার্সাল নাম্বার।
अनइंटरप्टेबल, समबरसोल, का भी समबरसोल কারোর ফেভারে हो सकता है, কারো এগেনস্টে हो सकता है। তো আমার প্রশ্নটা হচ্ছে মমতা ব্যানার্জি 5 নম্বর, योगी आदित्यनाथ 5 নম্বর, মোদি স্যার 8 নম্বর, তো 9 নম্বর কেন বলা হলো? দেখবেন এদের শুধু নিউমোলজিক্যাল গ্রিড ফলো করলে হয় না, এদের অ্যাস্ট্রোলজিক্যাল যদি গ্রিড দেখেন বা নাম বা মোবাইল নাম্বার দেখবেন, এর মধ্যে 9 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, খুব ভাইব্রেশন আছে, খুব স্ট্রেংথ নাম্বার। সেজন্য আমি আগেও বলেছি স্ট্রেংথ নাম্বারকে সবসময় ফলো করা উচিত। আর মোদির জন্য স্পেশালি 8 আর 9 এই দুটো নাম্বার খুব পাওয়ারফুল মোদির মধ্যে আছে। মোদি 8 নম্বরের লোক, তার সঙ্গে সঙ্গে 9 নম্বরটা ওর গ্রিডে আছে। অ্যাট্রিবিউট ক্যারেক্টার দিয়ে বুঝিয়ে দিচ্ছি সায়েন্স দিয়ে। 9 নম্বর হচ্ছে হিউম্যানিটির নাম্বার, 8 নম্বর হচ্ছে ডিলে, স্লো স্ট্রাগলের নাম্বার। তো আলটিমেটলি আপনি যদি মমতা ব্যানার্জি বা মোদি বা যোগী আদিত্যনাথ এদের ফলো করেন, দেখবেন এদের লাইফটা যদি দেখবেন, এরা হিউম্যানিটি, লোকের জন্য ভাবে, লোকের জন্য করছে, দে আর ফেমাস পলিটিশিয়ান। তো আমি এক্সাম্পল উইথ সায়েন্স দিয়ে, উইথ লজিক দিয়ে বললাম এর কারণটা কি, 9 নম্বর কেন ফেমাস, 9 নম্বর কেন প্রায়োরিটি। বাট অফিসিয়ালি যদি আপনি কাউন্ট করেন, বলি নাম্বার 5, তারপরে হচ্ছে নাম্বার 6, এই জন্যই অফিসিয়ালি কাউন্ট হয়। নাম্বার 5 ব্যালেন্স, অ্যাডজাস্টেবল, অ্যান্ড নেক্সট নাম্বার 6 ইজ এ পার্শিয়াল নাম্বার। তো আপনারা শুনলেন যে 9 নম্বর নাম্বারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমি জানি না যে কাদের কাদের 9 নম্বর আছে, আপনারাই চিন্তা করবেন যে 9 নম্বর আমার আছে কি। আমার একটা সেকেন্ড প্রশ্ন, যেটা আপনি বললেন যে 8 নম্বর খুব নম্র, ভদ্র, আর যাদের একটু মানে উগ্র মস্তিষ্ক, যারা একটু মানে স্থিতিটা খুবই কম, গতিটা বেশি, তাদের ক্ষেত্রে কোন নাম্বারটা যদি একটু বলেন দর্শকদের। দেখুন, যদি অ্যাট্রিবিউট ক্যারেক্টার আপনি ধরেন, তাহলে পরে বলা যায় যে সফট নাম্বার, পোলাইট নাম্বার যদি বলেন, ফেমিনাইন জেন্ডারের মধ্যে পড়ে, সেটা হচ্ছে নাম্বার 2। তো নাম্বার 2কে এই জন্য ফেমিনাইন জেন্ডার বা ফিমেল নাম্বার বলা হয়। এবং ইমোশনাল নাম্বার 2 নাম্বার, স্ট্রং ইনটিউশন, এগুলো হচ্ছে ওদের অ্যাট্রিবিউট। এর স্পেসিফিক আপনি যদি ডিভিশন দেন তো বলতেই থাকবো। তো এর জন্য এর হচ্ছে মেন ইমোশনাল, স্ট্রং ইনটিউশন, এগুলো হচ্ছে নাম্বার 2 এর অ্যাট্রিবিউট। তো আলটিমেটলি নাম্বার 2কে আপনি যদি ধরেন, তারপরেই আপনি ধরতে পারেন নাম্বার 5, এইভাবে আসে। 5 হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি সায়েন্সে এটাকে নিউট্রাল ধরা হয়। এখান থেকে দেব রাক্ষসের পার্ট চলে আসে। মানে আপনি যদি নিউমারোলজি সায়েন্স ধরেন, তাহলে পরে 1, 2, 3 9 দেব প্রকৃতি, আর অ্যানাদার যদি আপনি ধরেন 4, 7, 8, 6 রাক্ষস প্রকৃতির। বাট আলটিমেটলি 5টাকেও ওই সেকেন্ড ক্যাটাগরি ধরা হয়, কিন্তু 5 কখনো কখনো ব্যালেন্স, কখনো কখনো দেবের দিকে যায়, কখনো কখনো, এটা তো ডিপেন্ড করে হচ্ছে যে আপনার নাম্বারটা কি। তো 2 ধরতে পারেন, তারপরে ধরতে পারেন আপনি যদি 6 ধরতে পারেন, এইভাবে 7 ধরতে পারেন। তো প্রত্যেকের মধ্যেই প্লাস মাইনাস থাকে। তো আলটিমেটলি গ্রিড ফলো করতে হয়, তো গ্রিডের মধ্যেই দেখতে হয়। ঠিক। আমার নেক্সট প্রশ্ন, যে যখন আমরা সংখ্যা নিয়ে আলোচনা করছি, তার সাথে যদি একটা লেটার নিয়ে আলোচনা একটু হালকাভাবে রাখি, অনেকে বলে যে এস যাদের নামের প্রথম অক্ষর, সেক্ষেত্রে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়। তো এই এসের মাহাত্ম্যটা কি যদি একটু ক্লিয়ার বলেন। দেখুন, নিউমেরিক সায়েন্সে চার্লডিয়ান টেবিল আর পাইথো টেবিল এই দুটো ফলো করতে হয়। ম্যাক্সিমাম চার্লডিয়ান টেবিলকে ফলো করে, সেখান থেকে আলফা থেকে নাম্বার আসে। যখন নাম ব্যালেন্সিং করা হয় তখন কিন্তু এই চার্লডিয়ান, আমি বলেছিলাম সামনের দিকে আর পেছনের দিকে, সামনের দিকে আপনাকে চার্লডিয়ান টেবিল ফলো করতে হয়, পেছনের দিকে আপনাকে ওই পাইথো টেবিলটাকে ফলো করতে হয়। তো নর্মালি যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমার কাছে এজটা খুবই ফেভারেবল নাম্বার। অ্যাকর্ডিং টু সায়েন্স এজ হচ্ছে দেবগুরু, মানে হচ্ছে এজ হচ্ছে নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে দেবগুরু। দেবগুরু কি? নলেজ, ক্রিয়েটিভিটি, দে আর গুড টিচার, পোলাইট, ভালো বক্তা। তো আলটিমেটলি তার মধ্যে সমস্ত কিছুই আছে, যেটাকে আপনি বাংলায় বলতে পারেন বৃহস্পতি, জুপিটার।
তো তার মধ্যে সব কিছু আছে। আমরা আগে বলি না মাতা সরস্বতীকে আগে চয়ন করা উচিত, তারপরে মাতা লক্ষ্মীকে চয়ন করা উচিত। তো তার মধ্যে সব কিছু আছে, মানে জুপিটার যা দিতে পারে অন্য কোনো প্ল্যানেট দিতে পারে। ইনফ্যাক্ট নাম্বার 6-এরও গুরুও, নাম্বার 6 হচ্ছে দৈত্য গুরু, তারও গুরু হচ্ছে জুপিটার নাম্বার 3। তো আলটিমেটলি তার কাছে সমস্ত কিছুই থাকে। তো দেবের শক্তি আপনি যদি স্পেসিফিক কোনো ট্রেড ধরেন, নাম্বার 1, নাম্বার 1-এর পর যদি আপনি ধরেন 20th সেঞ্চুরিতে নাম্বার 6, দেন 5 বা 6-5-এর মধ্যে 5 আগে 6 পড়ে, এরকম হতে পারে, দেন 3, এভাবে ধরা হয়। বাট যদি ওভারঅল দেখেন এই আলফা থেকে নাম্বার এস, সি, এইগুলো কি, এইগুলো যদি আপনি দেখেন তো এর যে যদি নাম্বারে কনভার্ট করা হয় অ্যাকর্ডিং টু চাইল্ডলাইন টেবিল ফলো করা হয়, তাহলে 3 নম্বরটা আসে। যদি আপনি পাইথো ফলো করেন ব্যাকএন্ড, তাহলে এসের মধ্যেও দেখবেন যে 19 কম্পাউন্ড থেকে আসছে। তো ডবল এই একটা যে পার্ট পড়ে আছে, অনেকে ফ্রন্ট এন্ড ফলো করে, ব্যাক এন্ড ফলো করে না। সেজন্য আমি কোনো অন্য টেবিলে বলবো যে সেখান থেকে নাম নিউমারোলজির পার্টটা আসে। তো আজকে যখন প্রশ্নটা অন্য করা হয়েছে, তো সেই জন্যই ওই প্রশ্নটা 3 নম্বরের লোকেরা সব কিছুই করতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখতে হবে বাকি চার্ট, বাকি গ্রিড। শুধু ওই 3x3 হরোস্কোপের মধ্যে তার স্ট্রেথ নাম্বার, উইক নাম্বার, এক্সপ্রেশন নাম্বার, হার্ট ডিজাইন নাম্বার, লাকি নাম্বার, লটারি নাম্বার, সোল নাম্বার, বিএন, ডিএন, অ্যাঞ্জেল নাম্বার, সবই দেখতে হবে। পার্সোনাল ইয়ার, পার্সোনাল মান্থ, পার্সোনাল ডে, পিনাকেল নাম্বার, দশা, অন্তর্দশা, এগুলো ফলো করতে হবে, করে দেখার পার্ট আছে। আমার একটা প্রশ্ন একটু জানতে ইচ্ছা করছে যে নিউরোলজি সায়েন্সে কার্মিক নাম্বার বলে একটা কথা আছে, এই কার্মিক নাম্বারটা যদি একটু ক্লিয়ার করেন। কার্মিক ডেথ যেটা হচ্ছে যে যার বন্ড ডে, সাপোজ ধরুন বন্ড ডেটা যদি 13, 14, 16, 19 আর 10 এই তারিখে তাদের জন্ম হয়, আচ্ছা, তখন তাদের কার্মিক ডেথ বলা হয়। তো আমি যদি অঙ্কের পরিভাষায় বলি, কার্মিক ডেথ কামিং ফ্রম previous life that will be carried forward in present life. আচ্ছা, 13, 14, 16, 19 and 10 they are karmic number. 13 they are always work, no play. 14 abuse of love. 16 abuse of love, 14 abuse of freedom. 19 abuse of power. At last 10 clean slate or white slate, new beginning life. Understood? তো এটা দর্শকরা বুঝতে পেরেছে যে এদের অ্যাট্রিবিউট এবং ক্যারেক্টার। তো এটাকে ফলো করা উচিত। তবে আলাদা আলাদা কার্মিক নাম্বারের আলাদা আলাদা রেমেডিস আছে, সেই রেমেডিসগুলো করলে রেজাল্ট পাওয়া যায়। আমার একজন সহকর্মী আছে দিয়া কিছু প্রশ্ন করতে চাই। দিয়া, তোমার বলো প্রশ্ন কি আছে? আচ্ছা স্যার, বলছি যে এই বাস্তু একটা এনার্জির উপর নির্ভর করে, তো এই এনার্জিটা ঠিক কি যদি একটু বুঝিয়ে বলতেন। আমি আগের ভিডিওতে বলেছি, আগেও বলেছি, বাস্তু হচ্ছে এনার্জি আর অবজারভেশনের পার্ট। তো এনার্জিটা কীরকম হয়, এনার্জিটা হচ্ছে বাস্তুশাস্ত্র 16 ডিরেকশন, 5 এলিমেন্টস অ্যাট 32 এন্ট্রান্সের উপর ডিপেন্ড করে। তো এই তার মধ্যে যে এনার্জি কামিং ফ্রম পিওর টু ইমপিওর ডিরেকশন, 8টা মেন ডিরেকশন অ্যান্ড 8টা সাব ডিরেকশন, তো 16টা ডিরেকশন। এনার্জি কামিং ফ্রম পিওর টু ইমপিওর ডিরেকশন। তো আমি যদি অঙ্কের পরিভাষায় বলি, এরকম হয় অ্যাকর্ডিং টু ডিগ্রি, যেখানে ম্যাপ গ্রিড করতে হয়, সেই পরিভাষাটা বলি এনার্জি কীভাবে আসে। 0 ডিগ্রি এনার্জি কামিং ফ্রম 0 ডিগ্রি to 180 degree, 45 degree to 225 degree, 315 degree to 135 degree, and
90 ডিগ্রি টু 270 ডিগ্রি, মানে 270 ডিগ্রি টু 25 ডিগ্রি হচ্ছে রিটেন, এই 8টা ডিরেকশন। এটা হচ্ছে অঙ্কের পরিভাষায়, তো এটা হয়তো অনেক দর্শক বন্ধু বুঝতে পারছে না, সেই জন্য আমি বলছি যে এনার্জিটা রিটেন হয় 270, 115, আপনি বলতে পারেন 225, এখানে রিটার্ন হয়। তো সেই জন্য বাস্তুটাকে করতে গেলে আপনাকে ম্যাপ গ্রিড অবশ্যই করতে হয়, ডিগ্রি করতে হয়, ডিগ্রি নিতে হয় কম্পাসের মাধ্যমে। আমি 5খানা স্টেপ আগেও বলেছিলাম। সেকেন্ড হচ্ছে আপনাকে ম্যাপ গ্রিড করতে হয়। থার্ড হচ্ছে আপনাকে প্রপার ম্যাপ গ্রিডিং খুবই ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে আপনাকে এন্ট্রান্স ফাইন্ড আউট করতে হয়। তারপরে সেই ম্যাপ গ্রিড করার পরে আপনি সফটওয়্যারের থ্রুতে হোক বা ম্যানুয়ালি হোক প্রপার এন্ট্রান্স যদি ফাইন্ড আউট করলেন, তারপরে তার অ্যাট্রিবিউট ক্যারেক্টার ফলো করে যদি তার রেমেডিস কিছু প্রয়োজন হয় রেমেডি দিতে হয়। সেজন্য এনার্জি স্টোরটা এইভাবে হয়। তো এনার্জি যদি পজিটিভ হয়, আমি আগের ভিডিওতে বলেছি, তাহলে পজিটিভ ভাইব্রেশন দেবে, নেগেটিভ এনার্জি হলে নেগেটিভ ভাইব্রেশন দেবে। তো এনার্জি দুরকম হয়, একটা হচ্ছে স্ট্যাগনেন্ট এনার্জি, একটা হচ্ছে মুভেবল এনার্জি। স্ট্যাগনেন্ট এনার্জি আর মুভেবল এনার্জি কি? মুভেবল এনার্জি হচ্ছে আপনি সাপোজ প্রতি বছর চেঞ্জ হচ্ছে, প্রত্যেক বছরের জন্য আলাদা আলাদা, যেমন আমি বলেছিলাম যে নিউমেরোলজি সায়েন্সে জানুয়ারি টু ডিসেম্বর, আমরা যেমন ফিনান্সিয়াল ইয়ার করি এপ্রিল টু মার্চ, তো আলটিমেটলি প্রতি বছর বছর চেঞ্জ হয়। তো প্রত্যেক বছরে চেঞ্জ হলে তারা ওই যে আপনি যদি অ্যাস্ট্রোলজির পরিভাষায় বলছি দশা অন্তর্দশা, তেমনি এখানে পার্সোনাল ইয়ার, পার্সোনাল মান্থ, পার্সোনাল ডে থাকে, সেগুলো রেমেডি যদি প্রয়োজন হয় তো রেমেডিগুলো করা হয়। এগুলোকে আপনি ধরতে পারেন হচ্ছে মুভেবল এনার্জি। আর স্ট্যাগনেন্ট এনার্জি কি? আপনি বাস্তু গ্রিড ফলো করে, বাস্তু কনসালটেন্টের সাজেশন নিয়ে আপনি বাড়ি, জমি, ফ্যাক্টরি করলেন, সেটা ওয়ান টাইম করলেন, করে কোন দিকে কিচেন, কোন দিকে ফায়ার, এয়ার, ওয়াটার, স্পেস, আর্থ, এইভাবে মেনটেন করে আপনি যদি ঠিকমতোভাবে করেন সেটা ওয়ান টাইম। মোবাইল নাম্বার সিলেকশন ওয়ান টাইম, দ্যাট ইজ ফিক্সড বলতে পারেন, ফিক্সড এনার্জি। তার যে ভাইব্রেশন, মোবাইল নাম্বারের ভাইব্রেশন, এটাও তো একটা এনার্জি। পজিটিভ ভাইব্রেশন হলে পজিটিভ রেজাল্ট, নেগেটিভ ভাইব্রেশন হলে নেগেটিভ রেজাল্ট, নামের ক্ষেত্রে। তো এটা হচ্ছে আপনার ফিক্সড এনার্জি বা স্ট্যাগনেন্ট এনার্জি, আর এটা হচ্ছে মুভেবল এনার্জি। তো মুভেবল এনার্জিগুলো আপনাকে রোটেট করতে হয়, তার রেমেডি দরকার। যেমন আমাদের ফিভার হচ্ছে, ফর এক্সাম্পল ফিভার হলে জ্বর খেতে হয়, তো ফিভারটা আজকে হচ্ছে, 1 বছর পরে তো হতে পারে, এক বছর পরে তো আপনার ম্যালেরিয়া হতে পারে, সেটা হচ্ছে একটা ফিভারের সিমটমস। ডেঙ্গু হতে পারে, সেটা তো একটা ফিভারের সিমটমস। ম্যালেরিয়া, ডেঙ্গু বা নর্মাল ফিভার, ভাইরাল ফিভার, সেক্ষেত্রে তো তার মেডিসিন তো এক হতে পারে না। আমি ক্লিয়ার? তো যদি সেটা এরকমভাবে হয়, তাহলে পরে সেই যে পার্সোনাল ইয়ার, পার্সোনাল মান্থ, পার্সোনাল ডে, দশা অন্তর্দশার সঙ্গে সঙ্গে ওটা চেঞ্জ হচ্ছে। এটাকে আপনি বলতে পারেন মুভেবল এনার্জি। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে যে কোনো বিষয়ে আপনি যেতে গেলে আপনার প্রপার একটা গাইড দরকার। আমরা সবাই জানি যে সব জ্ঞান হয়তো আমাদের নাও থাকতে পারে। যারা যে সাবজেক্টে, যাদের মধ্যে অনেক জ্ঞান আছে, তারা অনেক পড়াশুনো করেছে, হয়তো সবার ক্ষেত্রে সেটা থাকে না। তো তাই কোনো কিছু বাস্তু রিলেটেড কিছু করতে গেলে আমার মনে হয় যে একটা প্রপার গাইড নিয়ে তাদেরকে এগিয়ে যাওয়া উচিত। তো দর্শক বন্ধুদের কাছে একটা প্রশ্ন আমি আশা করছি যে মনে হয় প্রত্যেকেই জানতে চাই যে আমার একটা খুব ইচ্ছা, আমার একটা নিজের বাড়ি থাকুক, আমি যেন দিনের শেষে নিশ্চিন্তে ঘুমাতে পারি। তো কেউ যদি একটা জমি কিনতে চায় বা একটা ফ্ল্যাট কিনতে চায় বা একটা প্লট নিতে চায়, সেক্ষেত্রে নেওয়ার আগে কি কি পদক্ষেপ তাদেরকে নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমার কোনো ভিডিও ফলো করলে দর্শক বন্ধুরা পাবেন ইউটিউবে, যে আমি বলেছি এটা কমার্শিয়াল বাস্তুর পার্ট আছে, স্পেশালি ফর প্লট সিলেকশন। নর্মালি আপনি রিয়েল এস্টেটে হতে পারে, কেউ কোনো ইন্ডাস্ট্রি করছে সেখানে হতে পারে, অফিস করছে, গোডাউন করছে সেখানে হতে পারে। আলাদা আলাদা জায়গাতে ল্যান্ড খুব ভাইটাল। আপনি বলতে পারেন যে ল্যান্ড হচ্ছে ভিত। যেমন বাড়ির ভিত যদি ঠিক না হয়, পিলার ঠিক না হলে, আপনি বাইরের স্ট্রাকচার ঠিক করলে সে তার বাড়ি ফাটল ধরে, লং লাইফ লাস্টিংটা ভালো হয় না। 5 steps should be followed. Correct plot selection according to Vastu Shastra. Number 1, accurate land selection. Number 2, slope of the plot. Number 3,
shape of the plot, number 4, ratio of the plot, at last number 5, nature of the plot. এই পাঁচখানা সিলেকশন যদি আপনি কোনো প্লটের ক্ষেত্রে করেন, স্পেশালি যেগুলো আপনি আগে বললাম, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রি, গোডাউন, ফ্যাক্টরি বা রিয়েল এস্টেটে কী হয়, ডোমেস্টিক কমার্শিয়াল সব থাকে, তাহলে পরে কিন্তু SHRCM যারা গ্রাহক তাদেরও বেনিফিট হবে, যারা বিক্রি করছে তাদেরও বেনিফিট হবে। তো এই পাঁচটা স্টেপ যদি ফলো করা হয় তাহলে পরে অ্যাকুরেসি অনেক বেশি হয়। আচ্ছা, আপনি কি মনে করেন যে কোনো জমি বা কিছু নেয়ার আগে তাহলে যারা বাস্তুশাস্ত্র নিয়ে কাজ করে তাদের কাছে যাওয়া উচিত বলে মনে করেন? 100%। কোনো স্পেশালিস্ট যারা বাস্তু স্পেশালিস্ট তাদের কাছে অবশ্যই যাওয়া উচিত, গিয়ে তাদের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। এবং যে স্টেপগুলো বললাম, এই পাঁচখানা স্টেপ তো ফলো করতেই হবে, তাছাড়াও বাকি যেটা বেস সেগুলোকে ফলো করতে হবে। সেগুলো আমি আগের ভিডিও ফলো করলে দর্শক বন্ধুরা আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওতে, যে আমার ওয়েবসাইট ফলো করলেও পেয়ে যাবেন sheelsrk.com। সেখানেও অনেক ভিডিওতে দেওয়া আছে, ইউটিউব, ইনস্টাগ্রামে ভিডিও দেওয়া আছে, সেগুলো মানে সবার জন্যই দেওয়া আছে যে আপনারা আগে জানুন তারপর মানুন। অনেকে কোনো বাড়ি বা জমি কেনার সময় ভিত পুজো করেন, কেউ যখন ঘরে প্রবেশ করেন তখন নারায়ণ পুজো করেন। আমরা ভেবে নিই হয়তো আমরা ভগবানকে উৎসর্গ করেই আমরা এই জমিটা বা এই ফ্ল্যাটে এন্ট্রি নিলাম, মানে আমি পরিপূর্ণ একটা রূপ পেয়েছি। তো কিন্তু সেটাই ঠিক কথা নয়। আমি যে জমিটা নিলাম তার অনেকগুলো দিক আপনাকে দেখতে হবে, তার এন্ট্রান্স দেখতে হবে, তার মাটি দেখতে হবে, সব কিছু নিয়ম মাফিক ভেবে আপনাকে এগোতে হবে। আর তার সাথে যেটা দরকার যে আপনার বাথরুমটা কোন দিকে আছে, আপনার কিচেনটা কোন দিকে আছে, এগুলো জানাটা খুবই জরুরি। তাই এগুলো যদি সঠিকভাবে জানতে হয় তাহলে কিন্তু এই ধরনের যারা বাস্তুশাস্ত্র নিয়ে কাজ করে তাদেরকে অবশ্যই একবার দেখিয়ে তারপর আপনাকে এগিয়ে যাওয়া উচিত। তো আমার সহকর্মী দিয়া আছে, মনে হয় আর একটা কিছু প্রশ্ন করবে। বলো তোমার প্রশ্ন। আচ্ছা স্যার, এই যে রিয়েল এস্টেটের জন্য যে জায়গা বা জমি কেনা হয়ে গেছে হয়তো যে কারোর, তো তাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? সবার জন্যই এই পাঁচটা স্টেপ ফলো করতে হয়। আমি বলেছিলাম আগে ভিডিওতে যে নট অনলি বাস্তু, 5 নম্বর কেন ওভারঅল গ্রিডের মধ্যখানে থাকে অ্যাকর্ডিং টু নিউমেরোলজি সায়েন্স। 5 নম্বর কি মার্কারি, অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি। আপনি সেই অ্যাস্ট্রোনমি থেকে যদি ফলো করেন অ্যাস্ট্রোলজি, সেখানেও 5 নম্বরকে নিউট্রাল বলা হয়। ওভারঅল কী করে 5 নম্বর কী করে অ্যাডজাস্টমেন্ট, 5 নম্বর কী করে ব্যালেন্স করে, পেশেন্স। তো 5 স্টেপ সব ক্ষেত্রেই ফলো করা উচিত, রেজাল্টটা সেখান থেকে পাওয়া যায়। তো আলটিমেটলি মোবাইল নাম্বার বলুন, নাম বলুন, 5 স্টেপ, তারপরে হচ্ছে 12 স্টেপ। এবার 5-এর থেকে 12 কেন ধরা হলো? 5 হচ্ছে ব্যালেন্সার, আর 12 হচ্ছে কি 1 আর 2 সাম করলে কি হয় 3 হচ্ছে আমি বলেছি গুরু, মানে হচ্ছে ভগবান বিষ্ণু, কেউ কেশব বলে, কেউ কানাইয়া বলে। তো আলটিমেটলি উনি হচ্ছে গুরু, তো 19 সব। তো আলটিমেটলি প্রত্যেকটা নাম্বারের একটা পজিটিভ ট্রেট, পজিটিভ অ্যাট্রিবিউট আছে। তো রিয়েল এস্টেট বিজনেসকে ফলো করতে গেলে যেটা আগে বললাম যে 5খানা স্টেপকে ফলো করতে হয়, সঙ্গে 3খানা আমাদের যখন আমরা আমার গুরু থেকে যে শিক্ষা নিয়েছি সেখানে বলা হয়েছে রজ সত তম, রজগুণ, শতগুণ আর তমগুণ। মানে আমাদের হিউম্যান বডিতেও আছে যে বলে না তামসিক খাবার খাবে না। তো আলটিমেটলি এই রজ শত তম এই 3টেকে ফলো করতে হয়। ল্যান্ড এনার্জিতে সেই রজগুণ, শতগুণ আর তমগুণ, এই 3টে গুণের অ্যাট্রিবিউট, আলাদা আলাদা অ্যাট্রিবিউট আছে, আলাদা আলাদা বিহেভিয়ার, আলাদা আলাদা ট্রেড। তো রিয়েল এস্টেট বিজনেসের জন্য আমি যেটা জানি গুরুর থেকে যে শিক্ষাটা পেয়েছি, তার জন্য আপনি যদি ডোমেস্টিক আর কমার্শিয়াল, রিয়েল এস্টেটের মধ্যে ডোমেস্টিক কমার্শিয়াল থাকে, যদি সেটা হয় তার জন্য হচ্ছে সতর অ্যাট্রিবিউট সব থেকে ভালো। বাট রজ হলেও চলে যদি কমার্শিয়াল হয়, ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি যদি গ্রাউন্ড ফ্লোরে থাকে, এরকম দেখা গেছে যে 1st, 2nd, 3rd, সেক্ষেত্রে। বাট শতগুণের অ্যাট্রিবিউট থাকলে ভালো।
বাট তমগুণের অ্যাট্রিবিউটটা তার জন্য সুইটেবল না। তবে কেউ ল্যান্ড নিল, জমি নিল, সে বললো আমি কী করবো, আমি তো নিয়ে নিয়েছি, তখন তার রেমেডি করতে হয়। সে রেমেডি আছে, সেই রেমেডি প্রপার রেমেডি করে সে সলিউশনে আসতে হয়। এখানে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে স্যার, সেটা হচ্ছে যে যারা ধরুন কনস্ট্রাকশনের বিজনেস করতে চাইছে, কেমন, বা দেখা যাচ্ছে তারা কোনো জমি কেনা বেচা করতে চাইছে, তাদের ক্ষেত্রে কি পদক্ষেপ করে এগিয়ে যাওয়া উচিত? দেখুন, অ্যাকর্ডিং টু সায়েন্স বলে রিয়েল স্টেট প্রপার্টিকে যদি আপনি স্পেসিফিক দেখেন, এটা হচ্ছে নাম্বার 8 ওয়েস্ট ডিরেকশন। স্পেসিফিক প্রত্যেক নাম্বারই আছে। নাম্বার 8 হচ্ছে বলতে পারেন সায়েন্স হিসেবে ওয়েস্টের যে লর্ড বরুণ দেব বা মাতা লক্ষ্মী, তো রিয়েল স্টেটের জন্য যদি নাম্বার দেখেন তো নাম্বার 8কে ফলো করা হওয়া উচিত। বাট বাকি যে অ্যাট্রিবিউট আছে অ্যাকর্ডিং টু বাস্তু সায়েন্স, সেই বাস্তু যদি আপনি মানেন, তাহলে পরে দেখবেন যে সেই বাস্তুটা জন্য এই 5খানা যে আমি স্টেপ বললাম, সেটা তো সবার জন্যই ফলো করা উচিত। তার সঙ্গে সঙ্গে আমি আগের ভিডিওতে যেগুলো বলেছি, যেগুলো বেসিক ফাউন্ডেশনের মধ্যে আমাদের করানো হয়, সেগুলো তো ফলো করতে হয়। সেগুলো সবার জন্য, ডোমেস্টিক, কমার্শিয়াল, ফ্ল্যাট, 2 BHK 3 BHK সবার জন্য সেগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়। সেজন্য রিয়েল এস্টেট কেনাবেচার জন্য আমার যে ক্লায়েন্ট আছে তাদেরকে আমি দিয়েছি কিছু বাস্তুতে সব জায়গায় 12 স্টেপ রেমেডি আছে। 3D 2D রেমেডি সবথেকে বেশি পাওয়ারফুল। কেন? তার ভাইব্রেশন, তার ভিজুয়ালাইজেশন। আজকের স্পেশালি ফর 20th সেঞ্চুরিতে ওয়াই 3D 2D রেমেডিজ ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, ওয়াই পাওয়ারফুল। আদার যে রেমেডি আছে, স্ট্রিপ থেরাপি, কালার থেরাপি, তো কালার থেরাপি এগুলো সিরিয়াল ওয়াইজ যদি ধরি অন্য টেবিলে আলোচনা হবে। কালারটা সব থেকে বেশি তার ভাইব্রেশন, তারপরে 3D 2D এভাবে আসে রেমিডিয়াল পার্টে। তার যে ভাইব্রেশন, তার যে ভিজুয়ালাইজেশনের পার্ট, সেগুলো এইভাবে আসে। তো আলটিমেটলি তো নিউমোলজির চার্ট দেখতে হয় তার 8 নম্বরটা স্ট্রং কিনা, সেই ঘুরিয়ে ফিরিয়ে তার 81 কম্বিনেশন ফলো করতে হয়। একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক বলেছি, নিম্ন বাস্তু সেখান থেকে এসছে। বাট যদি বাস্তুর দৃষ্টিকোণ থেকে দেখেন তো এই 5টা স্টেপ তাকে ফলো করতে হবে। আর রেমিডিয়াল পার্টে রেমেডি আছে, সেটা যদি করা হয় আরও বেশি রেমেডি, মানে আরও বেশি রেজাল্ট পাওয়া যায়। ওয়েস্ট ডিরেকশনে কিছু রেমেডি আছে, সেগুলো করলে যে মানে অনার, যে মানে প্রমোটার তার জন্য আছে, আর যে বায়ার তার জন্য আছে। তার মানে এটাই বোঝা গেল যে কিছু কিছু ক্ষেত্রে রেমেডি যদি ঠিকভাবে না নেওয়া যায়, সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তো সঞ্জয়বাবু, আমার একটা প্রশ্ন জানতে ইচ্ছা করছে। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে কেউ যখন কোনো ভাড়া বাড়িতে ছিল বা অন্য কোথাও ছিল, তার ব্যবসাটা দারুণভাবে ডেভেলপ করছে, তার একটা ইচ্ছা ছিল আমি একটা বাড়ি কিনবো, সে অতি কষ্টে একটা ফ্ল্যাট কিনলো বা একটা জমি কিনে সেখানে বাড়ি তৈরি করে সে প্রবেশ করলো। খুব সুন্দরভাবে সে ব্যবসা এগিয়ে যাচ্ছিল। ওই বাড়িতে বা ওই ফ্ল্যাটে আসার পর থেকে আস্তে আস্তে তার পারিবারিক অশান্তি, তার বিজনেসটা ডেভেলপমেন্টটাকে আরও অনেক পিছিয়ে গেল। আস্তে আস্তে সে একটা অসহায়ের মধ্যে দিন যাপন করতে পারছে। এখানে কি মনে হয় যে বাস্তুরই কোনো সমস্যা আছে? খুব ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি এটার জন্য ডিপেন্ড করে যে আগে ভালো ছিল, পরে খারাপ হলো, বা এরকম হয়েছে যে সেম বাড়িতেই আছে, আগে তো আমার ব্যবসাটা খুব ভালো চলছিল, কালকে কেন ব্যবসাটা খারাপ হলো। নিউমোলজি বলুন, অ্যাস্ট্রোলজি বলুন, দশা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বলে না মহাদশা, অন্তর্দশা, সূক্ষ্ম দশা, প্রত্যন দশা। আমি যদি অ্যাস্ট্রোলজি সায়েন্স থেকে সব এসছে, আমি যদি অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি দেখি, ভেদিক এইভাবে হয়। ভেদিকের পার্টটা 19 ইয়ার্স স্যাটার্ন, 17 ইয়ার্স মার্কারি, 7 ইয়ার্স কেতুকে কেউ বলে নর্থ নোড, কেউ বলে ইউরেনাস, দেন 20 ইয়ার্স ভেনাস, দেন 6 ইয়ার্স সান, 10 ইয়ার্স মুন, 7 ইয়ার্স মার্স, রাহু 16 ইয়ার্স, অ্যাট লাস্ট রাহু 18 ইয়ার্স, অ্যাট লাস্ট জুপিটার 16 ইয়ার্স। আপনি যদি টোটালকে সাম করেন 102, মানে 3 আসে, দেখুন ঘুরিয়ে ফিরে 3ই আসছে। জুপিটার এমনই একটা প্ল্যানেট যে অ্যাস্ট্রোলজিক্যাল গ্রেডে আপনি দেখবেন 5খানা বক্স বা হাউসকে কন্ট্রোল করে। তো এই যে দশা এলো, সেই দশা সিস্টেমে আসার পরে দেখা যায় যে দশা হলে সে তার যে
পাওয়ারটা, তার যে নাম্বারের স্ট্রেংথটাকে বাড়িয়ে দেয়। দেখা গেলো তার কোনো সেই এক্সাম্পল, কারো 3 নাম্বার স্ট্রেংথ, দশা এসছে ভেনাসের মানে 6, সেক্ষেত্রে দেখা যায় যে তার সেই জায়গাটাই রেমেডি, নাম, মোবাইল নাম্বার আলাদা, তখন 3 আর 6কে অ্যাকর্ডিং টু সায়েন্স অ্যান্টি, সব ক্ষেত্রে নাও হয়, তো রেমেডি করলে ওটা ব্যালেন্স হয়ে যায়। তো ওই দশা আসার সঙ্গে সঙ্গে দেখা যায় যে তার যে বাড়ি পরিবর্তন করলো, তখনও দেখা গেলো যে তার যে অ্যান্টি নাম্বারটা, অ্যান্টি প্ল্যানেট যেটা বা অ্যান্টি নাম্বার বলতে পারেন, সেটা বুস্ট করছে, মানে সেটা তার নেগেটিভ প্রভাব দিচ্ছে, সেই জায়গাটাই ওই রেমেডি। আমি বললাম আমাকে রেমেডি খুব ইম্পর্টেন্ট, সেই জন্য কোনো স্পেশালাইজডের সাজেশন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো যেহেতু ওই অ্যাস্ট্রোলজির পার্টটা দেখা হয়, তো অ্যাস্ট্রোলজির পার্টটার সঙ্গে সঙ্গে যারা মানে অ্যাস্ট্রোলজার নয়, তারা ওই নিউমারোলজি দেখবে, নিউমারোলজিকে ভেদিকের থেকে ও এটাকে আপনি করতে পারেন, ভেদিকের এমডিএডি ফলো করতে হয়। তবে আমার মনে হয় ভেদিকে কি 5 নম্বর 6 নম্বর 5 মানে 5 বছর মহাদশা, 6 বছর 7 বছর। তো আলটিমেটলি ভেনাসের যেটা মানে যেটা অ্যাস্ট্রোলজিক্যাল গ্রিড ফলো করেন, সেগুলো হচ্ছে আমি বলি যে বিংশোত্তরী মহাদশা, লং টার্ম, সেগুলোর রেজাল্টটা অনেক, সেখান থেকেই সায়েন্সটা অনেক বেশি অ্যাকুরেসি আসে। তারপরে তো আপনি সেই ডিগ্রি ফলো করবেন, যারা দেখে 0 থেকে 6, 6 থেকে 12, 12 থেকে 18, 18 থেকে 24, 24 থেকে 30, তার স্ট্রেংথ, তার কোনটা কী আছে না আছে সেগুলো দেখে, স্টোন প্রেডিকশন সেখান থেকে এসছে, সেমিপিসিয়াস স্টোন সেখান থেকে এসছে, তারপর ওই 1, 5, 9 এই সমস্ত যে ফর্মুলাগুলো আছে সেগুলোকে ফলো করতে হয়। তো এগুলো দেখে তার রেমেডি দিলে কিন্তু রেজাল্ট পাওয়া যায়। আর একটার সঙ্গে একটা লিঙ্ক, আমি বলেছিলাম যে বাস্তু হচ্ছে মানুষের ব্রেন, তারপরে আপনি অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি যাই বলেন না কেন, সেগুলোকে আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়। তবে প্রশ্ন আপনি বারবার আসছেন রেমেডি, এই রেমেডি ব্যাপারটাকে যদি একটু ক্লিয়ার করেন। রেমেডি মানে আমরা যখন প্রত্যেক জিনিসেরই রেমেডি হয়, যেমন এই অকাল্ট ফিল্ডে রেমেডিয়াল পার্ট একটা আছে, মেডিকেল ফিল্ডেও রেমেডি পার্ট কি, ক্যালপল, জ্বর হয়েছে ক্যালপল খেতে হবে, আচ্ছা, প্যারাসিটামল খেতে হবে, না কমলে অ্যান্টিবায়োটিক, তো সেগুলো তো মেডিসিন, তো এগুলো হচ্ছে তার মেডিসিন। মানে সুস্থতার ক্ষেত্রে, সুস্থতার ক্ষেত্রে ভালোভাবে বাঁচতে গেলে যে প্ল্যানেট যে ব্যাকফায়ার হয় সেটা যাতে না হয়, সে ব্যালেন্স করতে গেলে এই যে রেমেডিয়াল পার্টগুলো খুবই দরকার। রেমেডিতে অসংখ্য রেমেডি আছে, বাস্তুতে রেমেডি আছে, নিউমারোলজি সায়েন্সের রেমেডি আছে, থেরাপি আছে, স্টোন আছে, সেমিপিসিয়াস স্টোন আছে, আমি আগের ভিডিওতে বলেছি, সেগুলোকে ফলো করতে হয়। আমার নিজের লাইফে একটা এখনও সমস্যা আছে, যেটা আমি এখনও সলভ করতে পারিনি, দশা আসার সঙ্গে সঙ্গে হয়েছে, বাট নিয়ম বদলনা হয় क्योंकि নেক্সট। তো আলটিমেটলি তো সেগুলো সময়ের সঙ্গে সঙ্গেই হয়। হ্যাঁ, তো এটা একটা বিরাট বড় পার্ট। তো সেগুলো যদি দেখেন, আমি আগের ভিডিওতে বলেছি আমি 2300-এর ওপর কেস করেছি, কিন্তু টেবিলে আমি যখন সবই অনেস্টলি বলি, নিজের একটা প্রবলেম আমি সলভ করতে পারছি না। ওই যে বললাম যে সময় এবং নিয়ম বদলনা হয়। তো আলটিমেটলি তো সে প্ল্যানেটারি সিস্টেমের কম্বিনেশনটা অনেক বড় পার্ট, প্লাস অ্যানাদার। তো সেগুলোর জন্য আপনাকে ফলো করতে হবে কি, সেগুলোর জন্য আপনাকে ফলো করতে হবে স্টেপ, প্রপার গাইডনেস, আর কি কোনো স্পেশালাইজড সাজেশন। এখানে একটা নেগেটিভ প্রশ্ন অনেকেই বলে, যেটা শুনেছি আপনার কাছে সেটাই করতে চাই, যে এসব করে কিছু হবে না, সময় না আসলে কিছু হয় না, এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, সময় না আসলে কিছু হয় না, সেটা যেমন আমি বিমাত্র বললাম, এই যে দশা অন্তর্দশা, হ্যাঁ, তো দশাটা আপনার এসছে, তার সঙ্গে অন্তর্দশাটা একটা পার্ট আছে। দেখা গেলো দশা আর অন্তর্দশাটাও আপনার ফেভারে হয়ে গেছে। আমি বলছি কর্ম, মহান কর্ম করতে যারা করে তাদের ঠিক একটা না একটা সময় রেজাল্ট আসে, যেই করুক। আমি মোদি স্যারের এক্সাম্পল দিলাম। আজকে মোদি স্যার যেহেতু মানে উনি অনেক বড় প্ল্যাটফর্ম, ওনার অনেক বড় হাউস, উনি অনেক সাজেশন নেন, সবাই জানে মোদি স্যার অনেক স্পিরিচুয়াল, ফেমাস, তার আশারা দেশে না ইন্টারন্যাশনাল ফিগার, এবং আমি ওনাকে নমন করি যে দেশের অনেক বড় মানুষ ওনাকে শ্রদ্ধা করে। যে আপনি যদি মোদি স্যারের পাস্ট লাইফটা ফলো করেন, দেখবেন উনি কত স্ট্রাগল করেছে, কত হার্ড, এবং উনি ডিলে, বললাম না 8 নম্বরের লোক, 8 নম্বরের লোক অনেক ডিলে রেজাল্ট হয়, স্ট্রাগল দেয়। বলে না 8 কি শনি কি, শনি হচ্ছে তোমার, 8 হচ্ছে লর্ড স্যাটার্ন, শনি হচ্ছে বলে না শনি ধীরে ধীরে চলে, দুটো পায়ের মধ্যে ব্যালেন্স নেই। এটা তো আলটিমেটলি কিন্তু যখন রেজাল্ট দেয় ছাপ্পার ফারকে দেয়, এবং শনিকে বলে কর্মের দাতা।
তো আমি মোদি স্যারের এক্সাম্পল কেন দিলাম, লোকে যাতে জানতে পারে, বুঝতে পারে উনি ওই ফেমাস আছেন, এবং সবথেকে বড় কথা সবাই জানে উনি কত স্পিরিচুয়াল। আমি আজকে প্রথমবার এই সেলিব্রিটি নিয়ে কিছু বলছি যাতে লোকের ধারণাটাও অনেক ভালো হয়। তো এগুলো জানা এবং এগুলো সঙ্গে সঙ্গে জন্য কোনো স্পেশালাইজেশনের সাজেশন অবশ্যই আপনাকে নিতে হবে, নিলে পরে প্রপার রেজাল্ট আসবে। বারবার আমি ওটাই বলছি। তাহলে কিন্তু আমাদের সঞ্জয় বাবুর কথায় জানা গেল, প্রথমত আপনার কর্মফল ভালো হতে হবে। কর্মফল ভালো না হলে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। দ্বিতীয়ত কি, স্পিরিচুয়াল হতে হবে। স্পিরিচুয়াল যার মধ্যে নেই সে কিন্তু উগ্রতা হতে বাধ্য, বাস্তববাদী হতে পারবে না, সে ভালো পজিশন করতে পারবে না। আর 3 নম্বর হচ্ছে, আপনাকে এগিয়ে যেতে গেলে কারো না কারোর সংস্পর্শে এসে এগোতে হবে, প্রপার গাইড নিয়ে এগোতে হবে, তবে কিন্তু আপনি একটা সঠিক দিশা, সঠিক পথ কিন্তু আপনি পেতে পারেন। আপনারা জানেন যে এটা আমাদের বছরের শেষের প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি, আমরা নতুন বছরের জন্য অপেক্ষা করছি। আর নতুন বছরের সবার ধারণা 25টা খুব একটা ভালো গেল না, 26টা কি ভালো যাবে? তো এখানে একটা প্রশ্ন দর্শক বন্ধুদের কাছে আমরা সঞ্জয় বাবুকে করব, যে 2026 যে নতুন সাল আসছে, আমরা তাকে স্বাগত জানাবো। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে একটা কথা আপনি বলেন, HRCM কি রেমেডি দিলে আমার মনে হয় 26টা প্রত্যেকের ভালো যেতে পারে? হেলথ রিলেশন কেরিয়ার মানি, তার আগে আমি একটা শব্দ বলতে পারি, স্পিরিচুয়াল হেলথ রিলেশন কেরিয়ার মানি। তো আলটিমেটলি এটাকে জন্য আমি যেমন আজকে বাস্তুটাই ওপর মেন ফোকাস করা হয়েছে। বাস্তুর রেমেডি অনেক আছে, তবে 1 থেকে 9 পর্যন্ত আলাদা আলাদা নাম্বারের অ্যাট্রিবিউট, ক্যারেক্টার, বিহেভিয়ার ট্রেট আছে, সবার জন্য আলাদা যাবে না। তো সেইগুলোর জন্য অন্য কোনো সময় আলোচনা করা যেতে পারে। তো ওভারঅল সবার জন্য যে রেমেডিগুলো আমি দেবো, বাস্তুর রেমেডি, বাস্তু হচ্ছে মানুষের ব্রেন, খুব পাওয়ারফুল রেমেডি, সেগুলো যাদের এই সমস্যাগুলো আছে তারা করতে পারে। 2026টা আমি বলতে পারি 2025 প্রচুর ঝড় ঝাপটা গেছে। আপনারা জানেন যে আজ এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে দিল্লির ঘটনা থেকে শুরু করে, তো যত সমস্যা 2025 গেছে, তবে 2025 ইকোনমিকেরও অনেক সমস্যা ছিল, প্রত্যেকেরই সমস্যা আছে। তবে 2026 2025 থেকে অনেক বেটার যাবে, স্পেশালি গোল্ড, শেয়ার মার্কেট, এগুলো অনেক ভালোর দিকে যাবে। তো আলাদা আলাদাভাবে স্পেসিফিক আমি বলবো না যে কী ভালো যাবে কী খারাপ যাবে। অনেক বড় বড় প্লেয়ার ইউটিউব, ইনস্টাগ্রামে তাদের ভিডিও দিয়ে আলাদা আলাদা 1 থেকে 9 পর্যন্ত স্পেসিফিক বলেছে। আমি হেলথ রিলেশন কেরিয়ার মানে অ্যাকর্ডিং টু বাস্তু হিসাবে কিছু রেমেডি দিয়ে দিচ্ছি। যাদের খুব হেলথের সমস্যা আছে, হেলথের জন্য তো মেডিকেল সায়েন্সকে তো আপনি ডিনাই করতেই পারবেন না, মেডিকেল সায়েন্সের তো আপনাকে হেল্প নিতেই হবে। তাছাড়া তারা এই রেমেডি করতে পারে যাদের হেলথের সমস্যা, সেই হেলথের সমস্যা যাদের রয়েছে, সেই তাদের যে ছবিটা আছে ল্যামিনেট করতে পারে, হোয়াইট কালার বা স্কাই ব্লু কালার দিয়ে ল্যামিনেট করে ফ্রেমটাকে স্কাই ব্লু করতে পারে বা হোয়াইট করতে পারে, করে এক্স্যাক্টলি গ্রিড করে 25 ডিগ্রি, আবার বলছি 25 ডিগ্রিতে ওই ফটোটাকে ইমপ্লিমেন্ট করবে। করার পর তার অবশ্যই ডিওবি ফলো করতে হবে। ডিওবি যদি তার 3/3 গ্রিড ফলো করে পারফেক্ট বলে দেওয়া যায় কোন দিন থেকে স্টার্ট করতে হবে, না হয় তাহলে ফ্রাইডের দিন অথবা মানডের দিন, ফ্রাইডের দিন অথবা মানডের দিন, স্যাটারডে দিনও করতে পারেন। ওটাকে থেকে স্টার্ট করতে হবে সকাল 11টার আগে। স্টার্ট করে কিচ্ছু করতে হবে না, ফটোটাকে ইমপ্লিমেন্ট করতে হবে উইশ ম্যানিফেস্টেশন এবং অ্যাফার্মেশনের সঙ্গে। ফটোটাকে রেখে ইউটিউবে কোনো মহামৃত্যুঞ্জয় মন্ত্র চালিয়ে দিতে হবে, নিজেও পাঠ করতে পারে বা ওটা শুনতে পারে, শ্রবণ করতে হবে, শুনলেও রেজাল্ট হয়। অথবা যাদের খুব সমস্যা আছে ওয়াটার থেরাপির মাধ্যমে করতে পারে, এই মন্ত্রটা পাঠ করতে পারে, কুঞ্জিতা পদম শরণম। আবার বলছি, কুঞ্জিতা পদম শরণম, ওয়াটার থেরাপির মাধ্যমে করতে পারে, ওয়াটার বা সেটাকেও উইশ ম্যানিফেস্টেশন উইথ অ্যাফার্মেশনের সঙ্গে করতে পারে। হেলথের জন্য খুব পাওয়ারফুল রেমেডি। দেখবি যে মানে 7 দিনের পর থেকেই ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট আসছে। মেডিকেল সায়েন্সে তো যা হেল্প নেওয়ার সেগুলো নেবে, সেটার বাদ দিয়ে এটা করতে পারে। এর জন্য কোনো তো অর্থ লাগে না, করতেই পারে।
আপনারা শুনলেন যে সঞ্জয় বাবু থেকে আজ বাস্তু রিলেটেড আর তার সাথে নতুন বছরের কিছু রেমেডি আপনারা কিন্তু পেলেন। রিলেশনের জন্য আমার যেটা বলছি, রিলেশন বা ম্যারেজের জন্য যেটা মানে করতে হবে, সাপোজ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন খারাপ, পার্টনারদের মধ্যে রিলেশন খারাপ, সে বিজনেস পার্টনার হোক বা কোনো ফ্রেন্ডশিপের মধ্যে রিলেশন খারাপ, দুটো ফটো নিতে হবে। দুটো ফটো, পাসপোর্ট সাইজ ফটো নিয়ে ওই ফটোটাকে রেখে এক্স্যাক্টলি 225 ডিগ্রিতে ওই ফটোটা আপনি কোনো অনিয়ন মানে হচ্ছে মধু, ভালো কোনো মধুর মধ্যে ফটোটাকে রেখে, কিন্তু ফটোটার মধ্যে কোনো রেড মলি বা হোয়াইট কালারের ব্যান্ড বাঁধা যাবে না। জাস্ট ফটোটাকে এভাবে চিপকে আপনি ওই অনিয়নের মধ্যে রেখে ঢাকনটাকে বন্ধ করে উইশ ম্যানিফেস্টেশনের সঙ্গে ফ্রাইডে বা স্যাটারডে, ডিওবি ফলো করা উচিত। ডিওবি পসিবল না হলে ফ্রাইডে বা স্যাটারডে দিন, ফ্রাইডে করলে বেস্ট, ওটাকে রেখে দিতে হবে। রেখে দিয়ে উইশ ম্যানিফেস্টেশন করতে হবে যে আমার বন্ধুর সঙ্গে যেন সম্পর্ক ভালো হয়ে যায় বা হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যায়, কিন্তু ওই জায়গাটাতে রাখতে হবে 225 ডিগ্রিতে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে ম্যারেজের ক্ষেত্রে, ম্যারেজ রিলেশন অনেকটা ইন্টারলিঙ্ক থাকে। যে বিয়ে হয় না হাজব্যান্ড ওয়াইফে, যদি হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে আমি বলছি, বিয়েতে যে লাল জড়ি বা কাপড় থাকে সেটা যদি আপনি 221 ডিগ্রিতে রেখে দেন, বিয়ের ক্ষেত্রে আমি বলছি 221 ডিগ্রিতে যদি আপনি এটাকে রেখে দেন, তাহলে আমি দেখেছি যে রেজাল্টটা পাওয়া যায়, রেজাল্টটা ধীরে ধীরে পাওয়া যায়। কিন্তু ওই প্রে অবশ্যই করতে হবে, যেই যাকে মানে সে প্রে এবং উইশ ম্যানিফেস্টেশন করলে রেজাল্টটা পাওয়া যায়। এটা খুব পাওয়ারফুল রেমেডি। শাদির লাল কাপড় বা জোড়া এটাকে যদি রাখে তাহলে এটা পাওয়া যায়। রিলেশন ম্যারেজ হয়ে গেল, হেলথ হয়ে গেল। আর কেরিয়ার আর মানির জন্য তো ওভারঅল গ্রিড ফলো করতে হয়, ইস্ট, সাউথ ইস্ট, ওয়েস্ট, আগের ভিডিওতে অনেক বলেছি, সেগুলো ফলো করে অ্যাকর্ডিং টু গ্রিড দেখে করতে হয়। তবে যদি কারো কোনো মানে কেরিয়ার রিলেটেড কোনো সমস্যা থাকে বা মানি রিলেটেড সমস্যা থাকে, সব কিছু তো ডিপেন্ড করে মনের ইচ্ছা। আপনি মনের ইচ্ছাকে বলতে পারেন উইশ। সেই উইশ ম্যানিফেস্টেশনের সঙ্গে তার যে উইশটা সেটা একটা ফ্রেমের মধ্যে, হোয়াইট কালারের ফ্রেমের মধ্যে বা ব্লু কালারের ফ্রেমের মধ্যে ওটাকে মেনশন করে আপনি বাড়ির যদি 270 ডিগ্রিতেও রাখতে পারেন বা আপনি 260 থেকেও শুরু করতে পারেন তার জন্য। তো অ্যাকচুয়ালি এটার জন্য স্পেসিফিক পুরোটাই মানে W2 থেকে শুরু করে মানে W1 থেকে 8, N1 থেকে N8 এগুলো আছে। তো এটা পুরোটাই ওই কন্ট্রোল করে ওয়েস্ট। তো W2 W3তেও রাখা যায় এক্ষেত্রে আমি দেখেছি, বা 270 ডিগ্রি বা 265 ডিগ্রি, এক্ষেত্রে এটাকে উইশ ম্যানিফেস্ট করে যদি আপনি প্রে করেন, রাখেন, যদি স্বচ্ছা মনের ভাও দিয়ে আপনি প্রে করেন, দেখবেন ওটা ফুলফিল হবে। কারোর তাড়াতাড়ি হয়, কারো ডিলে হয়। তো যাই হোক, আমরা অনেকটা সময় আপনাদের সামনে তুলে ধরলাম বিভিন্ন ধরনের তথ্য। আমার মনে হয় এটা একটা তথ্য ভান্ডার, এটা করতে করতে কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তো একদিনে সম্ভব নয়। আমরা বিগত দিনে আবার সঞ্জয় বাবুকে পাবো আরও কিছু নতুন তথ্য নিয়ে। তো সঞ্জয় বাবুর সাথে যারা ভাবছেন যে যোগাযোগ করবেন, আমার বাস্তু সমস্যা বা আমি একটা জমি কিনবো বা আমি একটা বাড়ি করব, সেক্ষেত্রে যদি মনে হয় যে একবারের জন্যে আপনি ব্যাপারটাকে জেনে বুঝে তারপরে আপনি ওটাকে হাত দেবেন, আমার মনে হয় তাহলে আপনার আগামী দিনটা আরও সুন্দর হবে। তাই সঞ্জয় বাবুকে যদি পেতে হয় কোথায় পাওয়া যাবে, কোন নম্বরে পাওয়া যাবে যদি একটু বলেন। হ্যাঁ, আমার ওয়েবসাইট ফলো করতে পারেন www.sheilsrk.com। সেখানে আমার অনেক ভিডিওস আছে, অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে সেখানে। বা আমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903192476। আর তাছাড়াও আমার ইউটিউব, ইনস্টাগ্রামে অনেক ভিডিও চলে, ফেসবুকেও আছে, তো সেগুলোকে ফলো করতে পারেন, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আর সরাসরি কেউ যদি কল করতে চায় সেক্ষেত্রে কীভাবে পাবে? আমার মোবাইল নাম্বারে করতে পারে। আমি সকাল 10টা থেকে রাত্রির কোনো শেষ নেই, সবসময় মানে আমি অ্যাভেলেবেল আছি।
আপনি রাত্রির 12টা 12:30টার মধ্যে ফোন করতেই পারেন 9903192476 এই নাম্বারে। তো যাই হোক, আজকে অনেক কিছু আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম, দেখানোর পথ বলে দিতে পারলাম। আগামী দিনে আমরা আরও ওয়েট করবো সঞ্জয়বাবুর জন্যে, যাতে আরও নতুন কিছু তথ্য নিয়ে হাজির হতে পারি। এইভাবে নতুন নতুন তথ্য নিয়ে হাজির হবে আজকের এই অনুষ্ঠানের মতন বিগত দিনের অনুষ্ঠান। তাই আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।